আপনি শুনছেন ভৌতিক ঘটনার শো ভূতের বাড়ি, যা প্রতি শনিবার রাত 10টায় ভূতের বাড়ি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচারিত হয়। ভূতের বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়ের জগতে স্বাগত জানাচ্ছি আমি তামিম জারিফ। আজ ভূতের বাড়ির 29তম এপিসোড। প্রতিবারের মতো এবারও বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে ভূতের বাড়িতে। ঘটনাগুলো শুনবো তার আগে বলে নিচ্ছি কিভাবে আপনি আপনার ঘটনাগুলো ভূতের বাড়িতে শেয়ার করবেন। আপনার ঘটনাটি শেয়ার করতে প্রথমে আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে ইমেইল করুন bhuterbari10@gmail.com, which is BHOOTBARI10@gmail.com। এই ঠিকানায় আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি। প্রচুর ঘটনা পেলেও অডিও ক্লিপের সংখ্যা কিন্তু খুবই কম, তাই আমি চাই আপনারা বেশি বেশি করে অডিও ক্লিপ পাঠান, বেশি বেশি করে ঘটনা পাঠান। তাহলে ভূতের বাড়ি অনেক এগিয়ে যাবে এবং আপনাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমি উপহার দিতে পারবো। এবং অবশ্যই আপনি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে প্রতি শনিবার রাত 10টায় ভূতের বাড়ি নামক একটি ভৌতিক ঘটনার শো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এখন আমরা চলে যাব আমাদের আজকের ঘটনাগুলোতে। আমাদের প্রতিবারের মতো এবারও বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে। আমাদের রিমঝিম খানের ঘটনা রয়েছে, বাপ্পি হালদারের ঘটনা রয়েছে, আবু সালমানের ঘটনা রয়েছে। সেগুলো আমরা শুনবো। আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রথম ঘটনায় চলে যাচ্ছি। এখন আমরা চলে যাব আবু সালমানের ঘটনায়। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ছি। আমার ঘটনাটি ভূতের বাড়িতে প্রচার করার জন্য অনুরোধ করছি। হ্যালো তামিম ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি ভূতের বাড়িতে আমার সংগ্রহ করা একটি ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করব। যদি ঘটনাটি ভালো লাগে বা প্রচারযোগ্য মনে হয় তাহলে অবশ্যই ভূতের বাড়িতে শেয়ার করবেন। তো ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি আমি যেভাবে সংগ্রহ করেছি আমি ঠিক সেইভাবেই লিখছি। ঘটনাটির নাম হলো ভৌতিক বা রহস্যময় বাস। আমি মনির। আমার জীবনে ঘটে গেছে অজানা রহস্যময় এক ঘটনা। মানুষের জীবনে প্রতিনিয়ত অনেক কিছুই তো ঘটে, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যা তার সমাধান কোনো সময়ই হয় না। সেই ঘটনা চিরকালই রহস্য হিসাবে থেকে যায়। আমার সাথে ঠিক এমন একটি ঘটনা ঘটে গেছে। আজ থেকে প্রায় 6 মাস আগে আমি আমার নানা বাসায় বেড়াতে গিয়েছিলাম। বলে রাখি, আমার বাসা ঢাকায় আর আমার নানা বাসার নরসিংদীর একটা গ্রামে। আর আমি পড়াশোনা করি ইন্টার প্রথম বর্ষে। গরমের ছুটি পাওয়ায় সিদ্ধান্ত নিলাম যে নানা বাসায় ঘুরে আসব। আর নানা নানি মামারাও আমাদের বেড়াতে যেতে বলেছিল, তাই রওনা দিলাম নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবং আমি একাই যাচ্ছি, কারণ আব্বু আম্মু যাওয়ার সময় পাইনি। তো নানা বাড়িতে পৌঁছে ভালোই কেটে গেল সারাদিন। তো নানা বাড়িতে পৌঁছে মামাতো ভাই বোনের সাথে ঘোরাঘুরি, আড্ডা, মজায় 3 দিন ভালোই কেটে গেল। 3 দিন পরে হঠাৎ আব্বু রাত 10টার দিকে আমাকে ফোন করে বলল যে আম্মু নাকি হঠাৎ অসুস্থ হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিলাম যে এখনই বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। নানা নানি মামা আমায় একা রাতে যেতে নিষেধ করলো, বরং পরদিন সকালে যেতে বলল। কিন্তু আমি নাছোড় বান্দা, আম্মু অসুস্থ, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বের হতেই হবে। নানা বাসা থেকে আমাদের বাসা খুব একটা দূরে নয়, তাই সিদ্ধান্ত নিলাম আমি এখনই বের হব। তাই সবার কথা অমান্য করে ঢাকার উদ্দেশ্যে বের হলাম। নানা বাসা থেকে বের হতে হতে রাত 11টা বেজে গেছে। তো রাস্তায় এসে বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু রাস্তা প্রায় ফাঁকা। লোকাল বাস দেখাই যাচ্ছে না, যেন 2-1টা যাচ্ছে, সেগুলো আবার লোকাল না, ওগুলো আবার থামবে না সে জায়গায়। এভাবেই বাসের অপেক্ষায় বসে আছি। হঠাৎ একটা বাস এসে থামলো। আমি যেন এবার হাফ ছেড়ে বাসলাম। বাসটা তেমন একটা বড় ছিল না। বললাম আমি ঢাকা যাবে কি না। হেল্পার কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। কিন্তু ব্যাপারটা নিয়ে আমি আর কিছুই ভাবলাম না। আমি বাসে উঠে বসলাম। বাসে উঠে দেখি কোনো যাত্রীই নেই, আমি শুধু একা। শুধু আমি, হেল্পার আর ড্রাইভার আছি। যাই হোক, আমি একটা সিটে গিয়ে বসলাম। ঢাকায় যেতে আমার সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। কিন্তু ফাঁকা বাস কেমন যেন লাগছে আমার। কেউ যদি আমার সাথে থাকতো তাহলে তার সাথে একটু গল্প করা যেত।
বাসের ড্রাইভার আর হেল্পার কেমন যেন অদ্ভুতভাবে চুপ করে আছে। কয়েকবার ডাকলাম এই ভেবে যে কথা বলবো বা আড্ডা দেবো, কিন্তু কেউ আমার কথার জবাবই দিল না। হেল্পার সামনের দিকে তাকিয়ে আছে আর ড্রাইভার চুপ করে গাড়ি চালিয়ে যাচ্ছে। তাই আমি কি করব, আমিও চুপ করেই বসে আছি। বাসও এগিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর হঠাৎ বাসের পিছন থেকে সিগারেটের ধোঁয়ার গন্ধ পেলাম। আমি পিছনে তাকিয়ে দেখি একটা লোক গায়ে চাদর দিয়ে বসে আছে আর আপন মনে সিগারেট টানছে। আমি এবার লোকটিকে দেখে অবাক হলাম। বাস তো পুরাই ফাঁকা ছিল, তাহলে পিছন থেকে এই লোকটি কোথা থেকে আসলো? আমি পুরোই হতবাক হলাম। আবার মনে মনে ভাবতে লাগলাম হয়তোবা পিছনে শুয়েছিল তাই দেখতে পারি নাই। কিন্তু লোকটির সিগারেটের গন্ধ আমার সহ্য হচ্ছিল না। আমি সিগারেটের গন্ধ একেবারেই সহ্য করতে পারি না। তাই অনেকবার লোকটিকে ডেকে বললাম, আপনি সিগারেট খাবেন না, কিন্তু সে আপন মনে সিগারেট টেনেই যাচ্ছে। এবার আমি বললাম যে সিগারেট খেয়ে না, আমার অসুবিধা হচ্ছে। এবার তিনি গায়ের চাদর সরিয়ে আমার দিকে তাকালো। আমি এবার লোকটির মুখ দেখলাম। সেই মুখ আমি আর কখনোই দেখতে চাইব না। লোকটির মুখ একেবারে বিভৎস আর আমার দিকে রাগী চেহারা দিয়ে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড ভয় পেলাম। আমি দৌড় দিয়ে বাসের সামনে গিয়ে হেল্পারকে ডেকে সব বললাম। এবার হেল্পার কথা বলল। আমার দিকে তাকিয়ে হেল্পার বলল, পিছনে যা কিছুই হোক না কেন আমি যেন পেছনে না তাকাই। চুপ করে নিজের সিটে যেয়ে বসলাম। হেল্পারের কথা শুনে আমার যেন ভয় আরো বেড়ে গেল। আমি এবার নিজের সিটে যেয়ে বসতে চাইলাম, কিন্তু আবার একটু কৌতূহল জাগলো আমার। আমি সিটে যেয়ে বসার আগে বাসের পিছনের দিকে তাকিয়ে দেখি একেবারেই ফাঁকা, পেছনে কেউ নেই। আমি এবার আরো ভয় পেলাম। পিছনে বসে যে সিগারেট টানছিল সে লোকটি কোথায় গেল? নিমিষেই কিভাবে উধাও হয়ে গেল সে। বাসের পেছনে তো দরজা নেই, সে কিভাবে আসলো বা কিভাবেই সে গেল? লোকটি এভাবে কি উধাও হতে পারবে? এটি তো সম্ভব না, পুরোই অসম্ভব এবং অলৌকিক ব্যাপার। তাহলে ওই লোকটি কে ছিল? এসব কথা আমার মাথায় আসতে লাগলো এবং আমি আরো ভয় পেতে লাগলাম। আমি বাসে বসে আল্লাহকে ডাকছিলাম, দোয়া পড়ছিলাম। পরে ভাবলাম আমি আমার নানার কথা না শুনে বেরিয়ে পড়ে মারাত্মক ভুল করেছি। আজ নিজের জেদে আমার এই অবস্থা। আব্বুকেও ফোন করে বলা হয়নি যে আমি রওনা দিয়েছি, আমি বাসায় আসছি। ফোনটা বের করলাম, আব্বুকে ফোন করব, কিন্তু অবাক হলাম এবং ভয় আরোই বেড়ে গেল। শুধু একটাই কথা ভাবছিলাম যে আজকে আমি প্রাণে ফিরে যেতে পারবো তো? এরকম হাজারো চিন্তা মাথায় নিয়ে দোয়া দরুদ পড়তে লাগছিলাম। এক সময় বাসটি থেমে গেল। হেল্পার আমাকে ডেকে বলল, আপনার গন্তব্যে এসে গেছি, এবার নামতে হবে। আমিও এবার বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নেমে আমার মনে পড়ল যে বাসের ভাড়া দিতে আমি ভুলে গেছি। এমনকি হেল্পার আমার থেকে ভাড়াও চায়নি। যাই হোক, ভাড়া দিতে আমি পেছন দিকে ঘুরেছি। ঠিক সেই সময় দেখি বাসটি নেই। পুরো রাস্তা একেবারেই ফাঁকা। আমি এবার প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে বাস চলে যেতে পারে? এটা তো অসম্ভব ব্যাপার। আমি একটু অন্যদিকে ঘুরলাম আর বাসটা উধাও হয়ে গেল। আমি এবার ভয়ে ঘামা শুরু করেছি। আমার সাথে এসব কি হচ্ছে বা কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি এবার মোবাইল চালু করে দেখি রাত 1টা বাজে। মনে হয় আমি ঠিক সময় নেমেছি। হঠাৎ পিছনে আমার ঘাড়ে কেউ যেন হাত দিল। এতে আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে পিছনে তাকিয়ে যা দেখলাম তা দেখে আমার কলিজা টুকরো একেবারেই শুকিয়ে গেল। আমি দেখি বাসে যে লোকটা বসে সিগারেট খাচ্ছিল সে উধাও হয়ে গিয়েছিল, কিন্তু সে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার দিকে বিভৎস চেহারা নিয়ে তাকিয়ে আছে। সে কি ভয়ঙ্কর তার হাসি! সেই হাসি শুনলে যে কেউ অজ্ঞান হয়ে যাবে, কিন্তু আমি এখনো জ্ঞান হারাইনি। মনে মনে আল্লাহকে ডেকে এবার আমিও যেন অজ্ঞান হয়ে যাই, কিন্তু আমি অজ্ঞান হতে পারছিলাম না। এবার লোকটি আমায় বলল, তোর খুব সাহস তাই না? এ যাত্রায় তুই বেঁচে গেলি। হা হা বলে একটা হাসি দিল।
এই কথা বলে আমার সামনে থেকে নিমিষেই উধাও হয়ে গেল সেই লোকটি। এই দৃশ্য দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এবার আমি জ্ঞান হারিয়ে ফেললাম, আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরেছে তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার বাসায়। আমার জ্ঞান ফেরার পর আমাকে আম্মু আব্বু বলল, তোর কি হয়েছিল? তুই বাসার সামনে পড়েছিলি কেন? সকালে এলাকার কয়েকজন দেখতে পায় তোকে, তারা দেখে তোকে চিনে ফেলে, তারপরে তারা তোকে বাসায় নিয়ে আসে। আমি এবার সবকিছু আম্মু আব্বুকে খুলে বললাম। আমার কথা শোনার পর আম্মু বলল, তোমার আমাকে না জানিয়ে রাতের বেলা এভাবে চলে আসা একেবারেই ঠিক হয়নি। রাস্তাঘাটে কখন কি বিপদ হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই, আর কখনো এমন কাজ করবে না। তারপর আমার জীবনে ভয়াবহ সেই ঘটনার 6 মাস পার হয়ে গেল। বাসটা আমাকে যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে আমার বাসায় আসতে 30 মিনিট সময় লাগে। আমি আজও ভেবে পাইনি যে কিভাবে আমি বাসায় আসলাম, কারণ ওখানে আমার এলাকার কোনো লোকের থাকার কথা নয়। আমি অজ্ঞান হওয়ার পরে কিভাবে বাসায় আসলাম তার উত্তর আমি আজও পাইনি, আর বাকি রহস্যগুলো আজ পর্যন্ত সমাধানই করতে পারিনি। ওই ঘটনার পর আমি রাতে চলাচল করা বন্ধ করে দিয়েছি। সেই ভয়াবহ ঘটনা এখনো যেন আমাকে তাড়া করে বেড়ায়। রাতে ঘুমাতে গেলে চোখ বন্ধ করলেই যেন সেই লোকটি আমার সামনে চলে আসে এবং একটি কথা আমার কানে ভাসতে থাকে, তোর খুব সাহস তাই না, এই যাত্রায় বেঁচে গেলি। তো এই ছিল আমার ঘটনা। এটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের একান্ত ব্যাপার। তো এই ঘটনাটি কেমন ছিল অবশ্যই জানাবেন। আশা করি পরবর্তী আরও ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। আর আমার ঘটনাগুলো কেমন লাগে তা ভূতের বাড়ির কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। শুনে আসলাম আবু সালমানের চমৎকার একটি ঘটনা। আশা করি তার আরও অনেক ঘটনা আমরা ভূতের বাড়িতে শেয়ার করতে পারবো। এখন আমরা কিছু কমেন্ট পড়বো। আমাদের সাথে কে কে আছেন সেগুলো আমরা একটু জানিয়ে দিতে চাচ্ছি। আমাদের সাথে আছেন এম আলী পালোয়ান, আমাদের সাথে আরও আছেন আসাদুল্লাহ গালিব, রিমঝিম খান, আমাদের সাথে আছেন সুলতানা আক্তার, আবিদুল হক, আমাদের সাথে আছেন ফান্তাম ডিলাক্স, আমাদের সাথে আরও আছেন অনন্ত ইসলাম গান গুনগুন, আমাদের সাথে আছেন আরাবিয়া নাফিউ, আমাদের সাথে আরও অনেকেই আছেন। তাদের মধ্যে হলো লিমা জাহান তৃষা, আমাদের সাথে আছেন আবু সালমান, আমাদের সাথে আছেন প্রিয়া সিমরান, আমাদের সাথে আছেন জাহিদুল ইসলাম লিপু, আমাদের সাথে আছেন বর্ণবাপী, আমাদের সাথে আছেন শিমুল, আমাদের সাথে আরও আছেন শাহিন মেহেদি, জাহিদ হোসাইন, তাইবা ইসলাম, দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন, এমডি ইয়াসিন শেখ, প্রিন্স আওলাদ, আমাদের মডারেটর এমডি মুস্তাকিম আহমেদ জিম আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন শ্রাবণ হোসেন, তার ঘটনা আমরা পড়েছি আমাদের এই 29তম এপিসোডে। আমাদের সাথে আছেন সিফাত, এমডি সিফাত, আমাদের সাথে আছেন রূপকথা রাজকুমার, আমাদের সাথে আছেন জাকির হোসাইন, আসফিয়া হোসাইন, আমাদের সাথে আছেন আরোহী তানহা, নীল আকাশ, আমাদের সাথে আরও আছেন মোবারক হোসেন, রহিমা খাতুন সহ আরও অনেক। আশা করি আপনাদের প্রচুর অ্যাক্টিভিটি পাবো, আপনাদের প্রচুর ঘটনা পাবো। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং যারা শেয়ার করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার টাইম লাইনে শেয়ার করতে পারেন, আপনি আপনার বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজেও শেয়ার করতে পারেন। এটি যেহেতু ভৌতিক ঘটনার শো, সেহেতু আপনি টাইম লাইনও শেয়ার করে রেখে দিতে পারেন। সবাইকে জানিয়ে দিতে পারেন যে ভৌতিক ঘটনার শো ভূতের বাড়ি প্রতি শনিবার রাত 10টায় সরাসরি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচারিত হয়। তো আপনি শেয়ার করে দিবেন সবাইকে এবং আমাদের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আপনার ঘটনাটিও আমরা ভূতের বাড়িতে শেয়ার করতে পারি। সেক্ষেত্রে আপনার ঘটনাটি রেকর্ড করে অথবা লিখে ইমেল করতে হবে bhuterbaড়ি10@gmail.com এই ঠিকানায়। আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আবারও বলছি, bhuterbaড়ি10@gmail.com, which is BHOOTBARI10@gmail.com এই ঠিকানায়। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবার আসছে হচ্ছে বাপ্পি হালদারের ঘটনা। তিনি বাড্ডা ঢাকা থেকে চমৎকার একটি ঘটনা শেয়ার করেছেন। চলুন সরাসরি চলে যাই বাপ্পি হালদারের ঘটনায় এবং তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ছি। এখন চলে যাব বাপ্পি হালদারের ঘটনায়।
বাপ্পি হালদার আমাদের নিয়মিত শ্রোতা এবং তিনি আমাদের নিয়মিত ঘটনা পাঠান। তার ঘটনা অনেক ভালো লাগে, আশা করি তারও অনেক ঘটনা আমরা পাবো। যাদের ঘটনা বেস্ট হবে তাদেরকে আমরা একটা উপহার দেওয়ার একটা পরিকল্পনা করেছি। আশা করি আমরা এবছর না হলেও সামনের বছর ইনশাআল্লাহ এটি চালু করব, যে ভূতের বাড়ি যাদের ঘটনাগুলো বেস্ট হবে প্রতি এপিসোডে একজন করে বেস্ট নির্বাচিত করা হবে এবং তাদেরকে উপহার দেওয়া হবে। তা আশা করি আপনাদের বেশি বেশি ঘটনা পাবো এবং আপনিও সেই উপহারটি পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাব বাপ্পি হালদারের ঘটনায়। তিনি বাড্ডা, ঢাকা থেকে আমাদের ঘটনা শেয়ার করেছেন। তার ঘটনা আমরা প্রচুর পাচ্ছি, তো আশা করি তার আরও ঘটনা পাবো, তার অডিও ক্লিপও পাবো। তো এখন আমরা চলে যাব তার ঘটনায়। তিনি যেভাবে লিখেছেন তার মতো করে ঘটনাটি আমি পড়ছি এখন। ঘটনা আমার মামার কাছ থেকে শোনা। সাল 2013, ডিসেম্বর মাস, প্রচণ্ড শীত, খাল বিল নদী সব জায়গায় পানি শুকিয়ে গেছে। তো সেই সময় আমার মামা রাতের বেলা লাইটের আলোর সাহায্যে ঝুপি বা টেডা আমাদের স্থানীয় ভাষায় বলে, সেটি নিয়ে মাছ ধরতে গিয়েছে। তো মামাও নেই, রাতে বিলের ভিতরে মাছ ধরতে গিয়েছে। ঘুটঘুটে অন্ধকার, তার ভিতর কুয়াশা। তো মামা ভালো মাছই কোপাতে পেরেছে, কিন্তু তার যে ব্যাগ, সেই ব্যাগ একদম হালকা। মাছ কম হলেও 2 থেকে 2.5 কেজি ধরেছে, কিন্তু তার ব্যাগের দিকে তাকালে তিনি দেখতে পারেন তার ব্যাগে শুধুমাত্র 2 থেকে 3টা কাঁটা পড়ে আছে। মামা বুঝতে পেরেছে পিছনে কেউ খারাপ কিছু আছে, পেতনি হবে হয়তো, তার পিছু নিয়েছে সে দেরি না করে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। সেই সময় নিতাই নামের একজন মামার সামনে এসে দাঁড়ালো। মামা তাকে দেখে সাহস পেল, বলল, নিতাই চল বাড়ি যাই। মেছো পেতনি পড়েছে আমার পেছনে, কিন্তু নিতাই মামা কোনোভাবে বাড়ি যেতে রাজি নয়। তো মামাকে নিয়ে তারা আবার মাছ ধরতে শুরু করলো। একসময় মামা দেখলো তার মাছ কোপাতে কোপাতে গাইশাক ভিটা নামক একটি জায়গা চলে এসেছে। জায়গাটি মোটেও ভালো না, অনেক কিছু দেখা যায় সে জায়গাটিতে। দিনের বেলায় কেউ যায় না সে জায়গাটিতে, রাতে তো কল্পনাই করা যায় না। তো মামা এবার নিতাই মামাকে বলল, তাড়াতাড়ি বাড়ি চল, কোথায় এসেছিস দেখ। কিন্তু মামার কোনো কথাই নিতাই মামা শোনে না। এর ভিতরে মামা দেখলো নিতাই আসার পরে কোনো মাছই পেতনি নেয়নি। মামা ভাবলো দুজন লোক দেখে হয়তোবা কোনো পেতনি কাছে আসার সাহস পায়নি। তো মামা বাড়ির দিকে হাঁটা শুরু করলো, কিন্তু নিতাই মামা আমার মামাকে সব মাছ রেখে যেতে বলল। মামা মাছ রেখে যাবে কেন, সে তো নিজে হাতে মাছ ধরেছে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। এক পর্যায়ে নিতাই মামার চেহারা পাল্টাতে শুরু করলো। সে দেখলো তার চেহারা শিয়াল বা কুকুরের মতো হয়ে গেছে, আর মামাকে বলছে, এই বিলের মাছ আমাদের, আমরা এই মাছ খাই, তো তোরা এই মাছ ধরে নিয়ে যাচ্ছিস কেন? তোদের ছাড়বো না আমি। মামার অনেক সাহস ছিল, কিন্তু তার চেহারা দেখে ভয় পেয়ে গেল। পরে মামার মনে হলো সে ভয় আরো দ্বিগুণ পেয়েছে। সবশেষে মামা কোনো দিকে না তাকিয়ে একটা জোরে দৌড় দিল। তারপর তিনি কিছু মন্ত্র পড়ল যেন খারাপ কিছু তার কাছে না আসতে পারে। তো মামা লুঙ্গি মাথায় পেঁচিয়ে বাড়ির দিকে রওনা দিল। সোজা বাড়িতে গিয়ে ভাবলো গোসল করে নেবে সে, কারণ তার শরীর অপবিত্র ছিল। গোসল করার পর সোজা কম্বলের নিচে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সে নিতাই মামার কাছে গেল। পরে যেটা শুনতে পেল তিনি, সেটা শুনে তিনি অবাক, কারণ নিতাই মামাকে কে বা কারা যেন তাকে মাথা নিচে এবং পা উপরে অবস্থায় পাওয়া যায়। মামা এবার বুঝতে পেরেছে নিতাই মামাকে মেরে ফেলেছে ওই পেতনিগুলোয়, কিন্তু তাকে তারা মারতে পারেনি। তার বুদ্ধির জন্য তিনি সেদিন বেঁচে গিয়েছে। এই ছিল বাপ্পি হালদারের ঘটনা। আশা করি তার ঘটনা আমরা আরও পাবো। তিনি আরও একটি ছোট্ট একটি ঘটনা শেয়ার করেছেন, তারপরে আমি সেই ঘটনাটা পড়তে চাই। তিনি যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেইভাবে পড়ছি। এটা এবারের বাস্তব ঘটনা। সেই সময় আমি মামার বাড়িতেই ছিলাম। ওই বিলে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। এর আগেও অনেককে এই ঘটনা আমি বলেছি। আমি আর মামা মাছ ধরতে গিয়েছিলাম। আমার হাতে মাছের ব্যাগ ছিল। আমাকে রেখে মামা একটু দূরে চলে যায়। ঠিক সেই সময় আমার বড় মামার রূপ নিয়ে কে যেন একটা আমার কাছে আসে আর আমাকে একটা বড় গর্তের কাছে নিয়ে যায়। আমার জ্ঞান ছিল না সেই সময়। মামার ছেলেকে দেখে তারা পিছন পিছন গর্তের দিকে যাচ্ছিল। ওই গর্তে বিলের সব ময়লা আবর্জনা ফেলা হতো। অল্পের জন্য
মামা ঠিক সেই রূপধারী লোকের পিছনে যাচ্ছিল। ঠিক সেই সময় মামা তাকে আটকিয়ে দেয়। মামা আমাকে গর্তের দিকে যেতে দৌড় দেয় এবং এসে আমাকে থামায়। তা না হলে আমি আজ ভূতের বাড়ির একটি স্টোরি হয়ে যেতাম। পরে আমি মামার ছেলেকে মোবাইল করে জানতে পারি সেই রাতে মামার ছেলে নাকি বাসায় আসে নাই, সে অন্য এক বন্ধুর বাসায় ছিল। বড় বাচ্চা বেঁচে গিয়েছি সেদিন। তারপরে আমি বাসায় চলে আসি এবং রাতে ওই বিলে আর যাইনি। এই ছিল বাপ্পি হালদারের একটি ঘটনা। তিনি লিখেছেন ঘটনাটি একদম সত্য। আশা করি তার আরও ঘটনা আমরা পাবো। আপনার ঘটনাটি যদি ছোট হয় তবু আপনি ভূতের বাড়িতে শেয়ার করবেন। আপনার ঘটনাও আমি পড়তে চাই। ভূতের বাড়িতে আপনার ঘটনাটি শেয়ার করতে হলে অবশ্যই আমাকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbaড়ি10@gmail.com। আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে ইমেল করুন এই ঠিকানায়। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমরা শুনে আসলাম বাপ্পি হালদারের ঘটনা। এখন আমরা চলে যাব শ্রাবণ হোসেনের ঘটনায়। তার আগে বলে নিচ্ছি কিভাবে আপনি ভূতের বাড়িতে আপনার ঘটনাটি শেয়ার করবেন। আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে ইমেল করতে হবে bhuterbaড়ি10@gmail.com, which is BHOOTBARI10@gmail.com এই ঠিকানায়। এখন আমরা আমাদের ফেসবুক পেজ ভূতের বাড়ি, সেই ফেসবুক পেজের কমেন্ট পড়তে চাই। কে কে আছেন আমাদের সাথে সেটা আগে বলে নিচ্ছি। আমাদের সাথে আছেন শামসুর আহমেদ, আমাদের সাথে আছেন দিলীপ নাথ, জাহিদ হোসাইন, সুলতানা আক্তার এবং গান গুনগুন আমাদের সাথে আছেন। অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন। আসলে আমরা কমেন্ট এই এপিসোড থেকে অর্থাৎ 29তম এপিসোড থেকে আমরা নিয়মিত কমেন্ট পড়ব। অনেকে বলেছেন যে ঘটনা আরও লেন্থ আরও বড় করতে হবে। আমরা ইনশাআল্লাহ ভূতের বাড়ির লেন্থ আরও বড় করব এবং আরও চমৎকার এবং ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসব। এখন আমরা কমেন্ট পড়ব হচ্ছে ভূতের বাড়ির ইউটিউব চ্যানেল থেকে। আপনিও চাইলে ইউটিউবে নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্ট পড়া হবে পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ। আমাদের কমেন্ট করেছেন জীবনের শেষ পাতা। তিনি লিখেছেন ইউটিউব ছাড়া কিভাবে শুনবো ভাইয়া। আমাদের শোটি শুধুমাত্র ইউটিউবে সম্প্রচারিত হয়। আশা করি ভবিষ্যতে আমাদের MP3 আকারে আপনি ডাউনলোডও করতে পারবেন। সেই ফ্যাসিলিটিস আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে আমাদের শোটা আপলোড দেওয়া হয় না। আপনি শুনতে হলে ইউটিউবে শুনতে হবে এবং ভবিষ্যতে আমরা যে অডিওটা ডাউনলোডের সিস্টেম নিয়ে আসবো সেখান থেকে আপনি শুনতে পারবেন। আওলাদ খান লিখেছেন নাইস। তারপরে জেডিটি মাল্টিমিডিয়া লিখেছেন দারুণ। রিভিউ মাস্টার লিখেছেন এপিসোডটি সবাইকে শেয়ার করে দেই। হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। আপনি অবশ্যই আপনারা আমাদের এপিসোডগুলো শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, কারণ অনেকেই জানে না, অনেকেই ঘটনাগুলো পছন্দ করেন তবে অনেকেই জানেন না যে এরকম একটা শো হচ্ছে। তো আপনি যদি শেয়ার করে দেন তাহলে আপনার ফ্রেন্ডরাও জানতে পারবে যে ভৌতিক ঘটনার শো ভূতে বাড়ি প্রতি শনিবার ইউটিউব থেকে হচ্ছে। আওলাদ খান আবার লিখেছেন ওয়াও। জাহিদ হোসাইন লিখেছেন গুড জব। জেটিটি মাল্টিমিডিয়া আবার লিখেছেন অসাধারণ। MD মুস্তাকিম আহমেদ জিম লিখেছেন থ্যাঙ্কস তামিম ভাই, ওয়েলকাম ভাই। তারপরে আসাদুল্লাহ গালিব লিখেছেন গুড এপিসোড, থ্যাংক ইউ। স্টাডি পয়েন্ট লিখেছেন অসাম। তারপরে আরও অনেক কমেন্ট আছে, আমরা সেগুলো ধীরে ধীরে পড়বো ইনশাল্লাহ। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি হলো শ্রাবণ হোসেনের একটি ঘটনা। চলুন শুনে আসি শ্রাবণ হোসেনের ঘটনাটি। এখন চলে যাব শ্রাবণ হোসেনের ঘটনায়। গত 28তম এপিসোডেও তার ঘটনা শেয়ার হয়েছে। আশা করি ভবিষ্যতে তার আরও অনেক ঘটনা পাবো। তিনি আমাদের নিয়মিত শ্রোতা এবং স্টোরি টেলার। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তামিম ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। আমি শ্রাবণ হোসেন নাটোর জেলার লালপুর থানার কোনো এক গ্রাম থেকে বলছি। আমি আজ যে ঘটনাটি শেয়ার করব তা একজন অটোরিকশার চালকের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি ঘটনাটি তার ভাষায় বলছি, তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি পেশায় একজন অটোরিকশা চালক। আমার অটো নিয়ে আমি অনেক সময় অনেক দূরের ভাড়াও মারি। তো এরকমই একদিনের ঘটনা। আমি বনপাড়া থেকে একজন যাত্রী নিয়ে কুষ্টিয়ায় গিয়েছিলাম। সেখান থেকে বের হতে হতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল।
তো আমি হাইওয়ে রাস্তা ধরে ঈশ্বরদীর দিকে আসছিলাম। পথের মধ্যে আমি দেখলাম একটি পাগলি বুড়ি হেঁটে যাচ্ছে। তার পরনে ছিল অত্যন্ত ময়লা কাপড়। হঠাৎ সে আমার গাড়ির সামনে এসে আমাকে বলছে গাড়ি থামাতে, সে নাকি যাবে। আমি তাকে দেখে একটু ভয় পেলাম, তাই গাড়ি না থামিয়ে একটু জোরে গাড়ি চালিয়ে একটু দূরে গিয়ে গাড়ি থামালাম। এরপর আমি পিছনে তাকিয়ে দেখি সেই বুড়িটা হাঁটতে হাঁটতে কুষ্টিয়ার দিকে যাচ্ছে। আমি আর কিছু না ভেবে আবার গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পরে আমার মনে হচ্ছে আমার গাড়ি আমার নিয়ন্ত্রণে চলছে না। হঠাৎই গাড়ির স্পিড বাড়ছে আবার কমছে। আমার মনে হচ্ছিল আজই মনে হয় আমার শেষ দিন। আমি দোয়া দরুদ যা জানি তাই পড়া শুরু করলাম। আমার ভাগ্য মনে হয় ভালো ছিল, তাই কোনো দুর্ঘটনা ঘটেনি। তারপর অবস্থা ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হলো, কিন্তু আমার মনে হচ্ছিল যে এখনই পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে পিষে ফেলবে। এরকম ভাবে আমি চলে আসলাম লালন শাহ সেতুর কাছে। সেখানে আসতেই আমাকে পুলিশ ধরলো। অটোরিকশা হাইওয়েতে তোলার দায়ে আমার গাড়ির 1 মাসের জেল হলো। অনেক কিছু করেও আমি গাড়িটিকে ছাড়াতে পারলাম না। আমি ওখান থেকে কোনো রকম বাড়ি চলে আসলাম। 1 মাস কেটে গেল। আমি আমার গাড়ি বাসায় নিয়ে আসলাম। ব্যাটারিগুলো খুলে চার্জ দিয়ে দেখলাম সব কিছু ঠিকঠাকই আছে। ওই দিন আমি আবার একটি ভাড়া পেলাম। বনপাড়া থেকে রাজাপুর মুরগির বাচ্চা নিয়ে যেতে হবে। আমি গেলাম, গাড়ি থামাতেই কোথা থেকে যেন হাইওয়ে পুলিশ এসে আমাকে আবার ধরলো। আবারও অটোরিকশা হাইওয়েতে তোলার দায়ে আমার আরও 1 মাসের জেল হলো। আমার গাড়ি বনপাড়া হাইওয়ে থানার কাছে থাকলো 1 মাস। তারপর ছাড়া হলো। আমি গাড়ি বাড়িতে আবার সব কিছু ঠিকঠাক করে গাড়ি চালাতে লাগলাম। আর আমি নিয়ত করলাম যে এবার আমি গাড়ি হাইওয়েতে ওঠাবো না। তো এভাবেই 1 মাস কেটে গেল। একদিন আমি আরনি থেকে মালঞ্চির দিকে আসছি। তখন রাত 7টা কি 8টা হবে। হঠাৎ আমি দেখলাম রাস্তার পাশে ঝোপের মধ্যে কিছু একটা বসে আছে। তারপর হঠাৎই আমাকে আশ্চর্য করে দিয়ে ঝোপের ভিতর থেকে সেই পাগলি বুড়ি বেরিয়ে আসলো, যার সাথে আমার 3 মাস আগে কুষ্টিয়ার হাইওয়েতে দেখা হয়েছিল। আমি তাকে দেখে অনেকটা ভয় পেলাম। সে আমার গাড়ির সামনে এসে আমাকে গাড়ি থামানোর জন্য বলল। আমি গাড়ি থামালাম। সে গাড়িতে উঠে বসলো। গাড়িতে উঠে একা একা কি যেন বিড়বিড় করে বলছে। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি এবং আমি নিজেই গাড়ি চালাতে থাকলাম। তারপর আমি নিজ থেকেই তাকে প্রশ্ন করলাম, আপনি কোথায় থাকেন? সে বলল, আমার থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই, আমি সব জায়গাতেই থাকি। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, রাতে খেয়েছেন? তারপর সে যা বলল আমি তা শুনে অবাক। সে বলল 5 বছরেরও বেশি সময় সে মনে হয় খাওয়া দাওয়া করেনি। রীতিমতো তার কথা শুনে আমি অনেকটাই ঘাবড়ে যাচ্ছিলাম। তারপর স্টেশনে আমি গাড়ি থামালাম। সেই বুড়ি সেখানে নামলো। আমি তাকে থামিয়ে কিছু টাকা তার হাতে দিয়ে বললাম, রাতে খেয়ে নেবেন। সে হেসে বলল, ঠিক আছে। তারপর থেকে কেন জানি না আমার গাড়িতে অনেক ভাড়া হতে শুরু করলো। একদিনেই অনেক ভাড়া হতো। তারপর থেকে আমি আর কোনোদিন ওই বুড়িকে দেখিনি। তো তামিম ভাই, এই ছিল ঘটনা। এই ঘটনাটি ভৌতিক কিনা আমি জানি না, তবে আমার কাছে খুব রহস্যময় লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভূতের বাড়িতে শেয়ার করবেন। পরবর্তীতে আবার লিখবো ইনশাল্লাহ। ভূতের বাড়ির জন্য ভালোবাসা রইল। ভালো থাকবেন, খোদা হাফেজ। তারপর তিনি লিখেছেন শ্রাবণ হোসেন, লালপুর, নাটোর। তারপরে তিনি তার মোবাইল নাম্বার এবং ফেসবুক আইডি শেয়ার করেছেন। আমাদের আরও বেশি বেশি ঘটনা প্রয়োজন। আশা করি আপনার ঘটনাও ভূতের বাড়িতে শেয়ার করবেন। আপনার ঘটনাটি ভূতের বাড়িতে শেয়ার করতে আমাকে ইমেল করতে হবে bhuterbaড়ি10@gmail.com এই ঠিকানায়, which is bhuttbari10@gmail.com। এখানে আপনি আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে শেয়ার করতে পারেন। আশা করি আপনার ঘটনাটিও পরবর্তী কোনো এপিসোডে শেয়ার হবে ইনশাআল্লাহ। আমরা শুনে আসলাম শ্রাবণ হোসেনের ঘটনা। এখন আমরা যে ঘটনাটি শুনতে চলেছি তার জন্য আপনারা অধিক আগ্রহে বসে আছেন যে তার ঘটনাটি কখন আসবে। তিনি হলেন রিমঝিম খান। তিনি একজন স্টোরি টেলার। তিনি চমৎকারভাবে তার ঘটনাটি শেয়ার করেছেন।
আশা করি ভূতের বাড়ির অন্যান্য এপিসোডেও তার ঘটনা আমরা শেয়ার করতে পারবো। চলুন শুনে আসি রিমঝিম খানের চমৎকার একটি ঘটনা। আসসালামু আলাইকুম, আমি রিমঝিম খান ভূতের বাড়ির চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভূতের বাড়ি চ্যানেলে এটাই আমার ফার্স্ট ঘটনা হবে। যদি আপনাদের যদি আমার ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক তো দিবেনই। এটুকু এক্সপেক্ট করি যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একটি ঘটনা। আমি গত 1 বছর আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম, মুর্শিদাবাদে। ওইখানে আমাদের যিনি প্রতিবেশী ছিলেন, ঘটনাটি তার কাছ থেকে শোনা। ঘটনাটি যার সাথে ঘটে তিনি ছিলেন আমার ওই প্রতিবেশীর গার্ড আর কি, সাবেক গার্ড। ঘটনাটা ওই গার্ডই ঘটনার প্রত্যক্ষদর্শী। তার নাম ছিল মুস্তাক আলী। এক্স্যাক্টলি ঘটনাটা ইন্ডিয়াতেই ঘটে, কিন্তু ইন্ডিয়ার কোন জায়গায় ঘটে সেই জায়গাটা আনফর্চুনেটলি আমি জানতে পারিনি। যাই হোক, তো মেন হচ্ছে ঘটনাটা, তাই ঘটনাতেই যাই। ঘটনাটা 2010 থেকে 11 সালের দিকে ঘটা, যখন মুস্তাক আলী ইন্ডিয়ারই কোনো একটি ছোট পাড়া বা মহল্লা, এরকম মুসলিম পাড়ায় সে থাকে। এবং তখন সে একটি পোস্ট অফিসে পিয়নের কাজ করে, পোস্ট অফিসে সম্ভবত পরিচ্ছন্ন কর্মী ছিল আর কি। সে ছিল 3 কন্যা সন্তানের বাবা। যেহেতু তার 3টাই কন্যা সন্তান, তো তার পুত্র সন্তানের একটা আকাঙ্ক্ষা ছিল। তারা নানা রকমভাবে চেষ্টাও করে, কিন্তু তার পুত্র সন্তান লাভে ব্যর্থ হয়। অনেক খোঁজ খবর করার পরে মুস্তাকের কাছের এক বন্ধু তাকে পরামর্শ দেয় যে অমুক, আমি জায়গার নাম বলছি না, যে ওখানে একজন খুব ভালো তান্ত্রিক বা সাধু বাবা আছেন যে কিনা যে কোনো সমস্যার সমাধান করতে পারে। অনেকে নাকি তার কাছে যে পুত্র সন্তান লাভ করেছে এরকম একটা বিষয় তার মাথার মধ্যে দেয়। যেহেতু মুস্তাকের মধ্যে তখন পুত্র লাভের ইচ্ছাটা বেশি ছিল, তাই সে কুসংস্কার, ধর্ম সংস্কার কোনো কিছুর দিকে কোনো ফোকাস না করে সে চলে যায় ওই তান্ত্রিকের উদ্দেশ্যে। অনেক পথ পাড়ি দিয়ে সেই তান্ত্রিকের কাছে যে পৌঁছায় এবং তান্ত্রিক তার সমস্ত কথা শুনে তারপর তাকে বলে যে তাদের বাড়িতে এক দুষ্টু ডাইনির নজর পড়েছে, যার কারণে তাদের পুত্র লাভে বাধা পড়ছে। ওই ডাইনির নজর কাটাতে হবে। এখন মুস্তাক জিজ্ঞেস করলো যে কিভাবে আমরা নজর কাটাতে পারি। তখন সাধু বাবা তাকে অত্যন্ত কঠিন বলবো না, কিন্তু এটা খুবই একটা আনন্যাচারাল একটা টাস্ক তাকে দেয়। সেটা হচ্ছে যেটা একটা স্বাভাবিক এবং সুস্থ মানুষ কখনোই করবে না, এরকম একটা ভিন্ন একটা কাজ তাকে করার পরামর্শ দেয়। সাধু বাবা বলেন, সদ্য মৃত বা 2 থেকে 3 দিন আগে মারা গেছে এরকম কোনো মানুষের মাথা কেটে যদি সম্পূর্ণ 1 রাত তাদের শোবার ঘরে রাখতে তারা সক্ষম হয়, তাহলে ওই ডাইনির নজর থেকে রক্ষা পাবে। মুস্তাক তো কথা শুনে আকাশ থেকে পড়লো যে সে কোথায় পাবে এখন মাথা। আর এরকম তো আর যেহেতু সে মুসলিম, আমরা তো জানি যে কবর থেকে লাশ কবরস্থ করার পর সেটা উঠানোটা ঠিক ধর্ম স্বীকৃত নয়। যাই হোক, সে এরকম বিভিন্ন চিন্তা করতে থাকে। সে সাধু বাবাকে আর কিছুই বলল না। সাধু বাবার কাছ থেকে সে বিদায় নিল। সে সারা রাস্তা ভাবতে আসলো যে সে যে কাজটা করতে যাচ্ছে সেটা কি ঠিক হবে কি না, বা সে যে কাজটা করবে সে যে মাথাটা সে কোথা থেকে কালেক্ট করবে, এরকম বিভিন্ন রকম চিন্তা করতে থাকে। তারপর সে যখন তার এলাকাতে আসে তখন খবর পায় যে তাদের গ্রামের যে পাগলা ছিল, আনিস পাগলা, সে মারা গিয়েছে।
তার এক কাছের মানুষ তাকে খবরটা দেয়, তাকে বলে যে আনিস পাগলা তো মারা গিয়েছে। এখন এটা শুনে সাথে সাথেই তার মন খুশি হয়ে ওঠে, তার চোখ দুটো চকচক করে ওঠে, তার মনে একটা লোভ জন্ম নেয় যে এবার তো আমি পেয়ে গিয়েছি, এবার আমি এই লোকটার আমার যে মাথাটা দরকার সেটা তো আমি এই পাগলের মাথাটা নিয়েই আমি আমার এই কাজটা সম্পূর্ণ করতে পারবো, এরকম একটা স্পৃহা তার মধ্যে জন্ম নেয়। এর সাথে এটাও জন্ম নেয় যে এই কাজটা করা কি ঠিক হবে কি না। যাই হোক, সে সব ধরনের চিন্তা বাদ দিয়ে ও বাড়িতে আসে। বাড়িতে এসে তার স্ত্রীকে সব কথা সে জানালে তার স্ত্রী তো প্রথমে অস্বীকার করে, ভীত হয়ে ওঠে। তারপর নানাভাবে মুস্তাক তাকে বোঝায়। মুস্তাকের ওয়াইফের নাম খুব সম্ভবত তাসলিমা বা এরকম কিছু ছিল, আমার ঠিক মনে নেই। যাই হোক, মুস্তাক অনেকভাবেই তাকে বোঝায় যে এটা একটা রাতের যুদ্ধ ব্যাপার, তারপর তো আমরা ছেলে পাবো, এই সেই অনেক কথাই বলে। যাই হোক, ও রাজি হয়ে যাওয়ার পরে কিন্তু যেহেতু তার ঘরে যেহেতু তিনটা ছোট ছোট মেয়ে আছে, তো এই কাজটা করতে গেলে তারা তো ভয় পেয়ে যেতে পারে। এখন কি করতে হবে, তাদেরকে সরাতে হবে। এখন মুস্তাকরা যে এলাকাটাতে থাকতো তার পাশে এলাকাতে তার স্ত্রী তাসলিমার এক দূর সম্পর্কের এক বোন থাকতো। তারা সিদ্ধান্ত নিল যে পরের দিন রাতে তারা কাজটি করবে। তাই ওই দিন সকালবেলাতেই ওরা তাসলিমা তাদের পরিকল্পনা মোতাবেক তাদের 3 মেয়েকে তাসলিমার ওই দূর সম্পর্কের বোনের বাড়িতে রেখে আসে। মুস্তাক সব কিছু প্ল্যান করে ফেলেছে, যেহেতু সেটা বর্ষাকাল ছিল আর মোটামুটি গ্রামই বলা যায়, গ্রাম বা মহল্লার টাইপের জায়গা। সো সেখানে মানুষ রাত 10টা মানে অনেক রাত। তো আর মুস্তাক মাথাটা নিয়ে আসবে ঠিক রাত 11টার সময়। এটা তারা সব কিছু পরিকল্পনা করে ফেলে। পরিকল্পনা মোতাবেক তারা নিজেরা প্রস্তুতি নিতে থাকে। মাথা কাটার জন্য যে ছুরি বা চপার যা লাগবে, মাটি খোঁড়ার জন্য কোদাল, ব্যাগ সব কিছু তারা রেডি করে রাখে। এভাবে দিন কেটে গেল। ঘড়িতে তখন ঠিক রাত 11টা। পুরো পাড়া নিস্তব্ধ, সবাই গভীর ঘুমে ব্যস্ত, কোনো দোকানপাট কিচ্ছু খোলা নেই। এরকম সময় মুস্তাক তার বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে ওই পাগলের কবরের উদ্দেশ্যে যেতে থাকে। সে যখন পাগলের কবরটা ওই মহল্লার যে কবরস্থান ছিল সেখান থেকে বেশ কিছুটা দূরেই কবরস্থ করা হয় তাকে, যেহেতু তার কোনো জ্ঞাতি গোষ্ঠী ছিল না। তার নাম আদৌ আনিস বা কি সেটা তো কেউ জানে না, সে কোথা থেকে এসেছে, তার কোনো পূর্ব পরিচয় কিছুই জানা নাই। তাই ওকে গ্রাম থেকে একটু দূরে, গ্রামের কবরস্থান থেকে একটু দূরে কিছুটা জঙ্গলের মধ্যে আর কি কবরস্থ করা হয়। এটা কিন্তু মুস্তাকের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। সে তার ভাগ্য তার সহায় হচ্ছে এইটা ভেবেই সে খুশি। সে যখন কবরের কাছে যেয়ে পৌঁছায়, কবরটার সামনে দাঁড়িয়ে সে কবরটার পাশে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে যায়। তার মাথার মধ্যে এটা চিন্তা আসে যে সেই যে কাজটি, তখনও তার মাথার মধ্যে এটা খেলে যে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা কি আদৌ ঠিক হচ্ছে, আমি কি কোনো অমানবিক কাজ করে ফেলছি না। ঠিক তখনই ওর মাথার মধ্যে আবার চিন্তা আসে যে যেহেতু মারা গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু আমি যদি একটা ছেলে সন্তান পাই তাহলে সেটা আমার ভবিষ্যৎ হবে। যাই হোক, সে কবর খোঁড়ার সিদ্ধান্ত নেয়। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু সদ্য কবর দেয়া, তো মাটিও নরম আর বৃষ্টির পানিতে কাদা কাদা স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ, তাতে তার কোদাল দিয়ে মাটি সরাতে খুব বেশি সময় লাগলো না। মাটিটা সরিয়েই সে যখনই কবরটা খোঁড়া শেষ এবং লাশটা বের করে ফেলেছে সে অলরেডি, তখন সে কবর খোঁড়ার সাথে সাথে যখন পাগলের ওই চুলে এলোমেলো চুল দাড়িতে ভরা ওই অগোছালো মুখটা যখন তার মাটি সরানোর পর তার চোখের সামনে আসলো, সে দেখতে পেল, তখন সে লাফ দিয়ে কিছুটা পিছনে সরে আসলো। কারণ তার মুখটা পুরা
যেহেতু মারা গিয়েছে সেহেতু তার শরীর অবশ্যই ঠান্ডা হবে, মুখটা একটু স্বাভাবিকের চেয়ে সাদা সাদা হয়ে থাকবে। ঠিক ওই রকম একটা মোটামুটি বিভৎস রকমের একটা স্বাভাবিকের চেয়ে অনেকটা আলাদা একটা দৃশ্য দেখে সে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ সময় নেয় নিজেকে শান্ত করার জন্য। নিজেকে শান্ত করার পরে সে তার ব্যাগ থেকে চপার বা যেটা দিয়ে সে মাথাটা কাটবে সেই অস্ত্রটা বা ছুরি জাতীয় জিনিসটা বের করে কাঁপা কাঁপা গলায় ওই পাগলের গলার কাছে ধরে। ওর হাত তখনও কাঁপছে। যাই হোক, ও সব কিছু চিন্তাকে ধূলিসাৎ করে সে আস্তে আস্তে ছুরিতে গলাটা কাটার চেষ্টা করে। ও ফিল করলো যে যখন সে গলাতে ছুরিটা দিয়ে গলাটা কাটছে, সামহাও ওর বডিটা কিন্তু পাগলের বডিটা কিন্তু মুস্তাকের পায়ের কাছাকাছি, পায়ের সাথে লেগে আছে আর কি। তো বডির সাথে টাচ রয়েছে। তো মুস্তাক যখন গলাটা কাটছে তখন তার মনে হচ্ছিল যে শরীরটা যেন কেঁপে কেঁপে উঠছে। এখন সে সেটা ভাবলো যে হয়তো তার প্রেশার দেওয়ার কারণে বডিটা নড়ে যাচ্ছে। অসম্ভব ঠান্ডা শরীরটা, মৃত মানুষের যেরকম হয়। সে একটা পর্যায়ে অনেক পরিশ্রম অনেকক্ষণ ধরে প্রেশার দেওয়ার পরে ও ধর থেকে মাথাটা আলাদা করতে সক্ষম হয়। কিন্তু ও তো অবাক। মাথাটা আলাদা করার পর যে ঘটনাটা ঘটে সেটা যেহেতু লাশটা প্রায় একদিন হয়ে গিয়েছে কবরস্থ করা বা তার মৃত্যুর, সেহেতু শরীরে তো রক্ত থাকার কথা না। কিন্তু সে যখন ধর থেকে মাথাটাকে আলাদা করে ফেললো, মাথাটাকে হাতে নিল তুলে, তখন দেখে তার গলার নিচ থেকে টপটপ করে রক্ত পড়ছে। এটি কিভাবে সম্ভব? যাই হোক, সে এটা উপরওয়ালার কোনো কারসাজি ভেবে সে এটাকে স্বাভাবিকভাবেই নেয়। সে তার মধ্যে এখন একটা দ্রুততা কাজ করছে, কারণ তাড়াতাড়ি তাকে বাড়ি ফিরতে হবে না। তো কেউ যদি কোনোভাবে দেখে ফেলে তাহলে তো এটা একটা ন্যাক্কারজনক ঘটনা হয়ে যায়। যাই হোক, সে তাড়াতাড়ি মাথাটাকে তার সাথে থাকা যে ব্যাগটা ছিল সে ব্যাগের মধ্যে ঢুকিয়ে মাটিটা কোনোরকম চাপা দিয়ে সে চলে আসে, কারণ শেষ রাতে তাকে আবার মাথাটাকে স্বস্থানে রেখে যেতে হবে, তাই তাকে দ্রুত ফিরে আসতে হবে আর কি। এরপরে সে বাড়ি চলে আসে। রাস্তায় তার আর কোনো সমস্যা হয়নি, সে বাড়িতে আসে। বাড়িতে এসে তার স্ত্রীর তার দরজা বন্ধ করে তার শোবার ঘরে আসে এবং মাথাটা তার স্ত্রীর সামনে বের করলে তার স্ত্রী মাথাটা দেখে কিছুটা ভয় পেয়ে যায় এবং অনেক কান্নাকাটি শুরু করে। স্বাভাবিকভাবেই একটা মানুষ যদি মানুষের সামনে একটা কাটা মাথা ধরলে তো দুর্বল হৃদয়ের মানুষরা ভয় পাবে, এটা স্বাভাবিক। যাই হোক, সে কোনোরকমভাবে তার স্ত্রীকে সামলে নেয়। এরপর তাদের শোবার ঘরে যে তাদের মেয়েদের যে পড়ার টেবিলটা ছিল সেই টেবিলের বইয়ের সাথে হেলান দিয়ে মাথাটাকে দাঁড় করিয়ে রাখে আর কি, সোজা করে রাখে। মাথাটার ফোকাসটা, মাথাটার চোখগুলো মাথাটা একদম মনে হবে যে তাদের বরাবর আছে আর কি, এরকমভাবে তারা মাথাটাকে রেখে তাদেরকে যেহেতু এক রাত রাখতে হবে, তো পুরো রাত তো আর জেগে কাটানো সম্ভব না। তারপরেও তারা শুয়ে পড়ে। ড্রিম লাইট অন করা ছিল, তারা শুয়ে পড়ে এবং কিন্তু তারা দুজনেই কেউই ঘুমোতে পারে না। ঘড়িতে তখন সময় প্রায় 1টা বাজে, 1টা বা 1:30 এরকম। তখন মুস্তাকের চোখ একটু লেগে আসে। তখন হঠাৎ করেই তার ওয়াইফ চিৎকার দিয়ে উঠে বসে চিৎকার করে। তখন মুস্তাক ওর চিৎকার শুনে উঠে বসে এবং উঠে বসে তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তখন তাসলিমা কিছু না বলে ওই টেবিলের দিকে বা মাথাটার দিকে আঙ্গুল দিয়ে দেখায়। মুস্তাক মাথাটির দিকে তাকিয়ে সেও অবাক হয়ে যায়, কারণ যে কাটা মাথাটা ছিল সেই মাথা যখন সে কেটে নিয়ে আসে তখন তার চোখগুলো বন্ধ ছিল, কিন্তু হঠাৎ করে এই টাইমে তার চোখগুলো খুলে গেল কিভাবে। এটা নিয়ে সেও একটু ভয় পাওয়ার চেয়ে একটু ঘাবড়ে যায় বেশি। তারপরেও সেটা স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছুই তার মাথার মধ্যে তখন ছিল না।
সে বলল যে তাসলিমা কোনো ব্যাপার না, ওইটা এমনি ওরকম হয়ে গেছে হয়তো বা। তখন ওর বউ বলছে যে না, এভাবে ও যদি এভাবে চোখ দুটো ওর খোলা থাকে তাহলে আমি কিছুতেই ঘুমাতে পারবো না, আমি অন্য কোনো কাজই করতে পারবো না। তখন মুস্তাকি বলল যে ঠিক আছে, আমি তাহলে ওর চোখগুলো বন্ধ করে আসি। তারপর মুস্তাক চোখ বন্ধ করার জন্য উঠতে চাইলো, কিন্তু তাসলিমা ওর হাত ধরে নিল, বললো না তুমি কাছে যেও না, যে কোনো মুহূর্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। তখন মুস্তাক ওকে সান্ত্বনা দিয়ে বললো যে আরে কিচ্ছু হবে না। পরে মুস্তাক উঠে মাথাটার কাছে আসলো, আসার পর সেটাকে হাতে নিল। হাতে নেওয়ার পর সে চোখ দুটোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো। সে চোখ দুটোকে রীতিমতো বন্ধই করে দিল, কিন্তু বন্ধ করে দেওয়ার সাথে সাথে হাত সরিয়ে নেওয়ার সাথে সাথেই আবার চোখের পাতাগুলো ওপেন হয়ে গেল। এভাবে প্রায় মুস্তাক 3 বার এরকম সেম কাজই করে, কিন্তু বারবার চোখ দুটো খুলে যাচ্ছে। আর এই কাজ করার সময় মুস্তাকের সারা শরীর ঘেমে সে একটা অজানা দুশ্চিন্তা, অজানা আতঙ্ক নিয়ে সে কাজটা করছিল, সে পুরো ঘেমে শেষ। এরপর 3 বার এরকম করার পর ব্যর্থ হওয়ার পর ওর খুব রাগ হয়। তখন রাগের বশে কী করে, মেয়েরা যে কলম দিয়ে লিখতো সেই কলমটা নিয়ে কলমের ক্যাপটা খুলে চোখের 2 চোখে কলম দিয়ে রীতিমতো কলমের নিব দিয়ে আঘাত করে, যার ফলে চোখগুলো পুরো গলে যায় এবং ওখান থেকে একটু পিত বর্ণের বা একটু গাঢ় খয়েরি বা এরকম বর্ণের তরল পদার্থ বা রক্ত টাইপের জিনিস বের হয়ে আসে চোখ থেকে। এটা দেখে তার স্ত্রী আরও বেশি ভয় পেয়ে যায়, সে আবার ভীত হয়ে পড়ে। পরে মুস্তাক মাথাটাকে আবার আগের জায়গাতে রেখে ও স্ত্রীর কাছে এসে তাকে সান্ত্বনা দেয়, বলে যে এসব কিচ্ছু হয়নি, কিছুই হবে না, কোনো ভয় নেই। এরপর তারা আবার শোয়ার প্রস্তুতি নিতে থাকে। তারপর আবার তাসলিমা উঠে বলে যে আমি একটু ওয়াশরুমে যাব। তখন প্রায় রাত 3টা এরকম বাজে। তখন তাসলিমা, এর মাঝে আর কিছু হয়নি, 3টার সময় তাসলিমা উঠে বসে ওয়াশরুমে যাওয়ার জন্য। তো মুস্তাককে বলে যে আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। পরে মুস্তাক ওকে ওয়াশরুমে নেওয়ার জন্য ওঠার পরে ওরা যখন মাথাটা যে জায়গাতে রাখাচ্ছিল সেখানে যখন ওদের চোখ পড়ে তখন ওরা অবাক হয়ে যায়, কারণ মাথাটা নেই সেখানে, মাথাটা ছিল না। ওরা তো রীতিমতো চমকে ওঠে যে মাথাটা কোথায় গেল, কে নিল, কিভাবে গেল, এরকম নানা ধরনের প্রশ্ন তাদের মধ্যে আসে। এতে তাসলিমা এবং মুস্তাক ওরা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে তারা ভাবে যে নিশ্চয়ই এখানে অস্বাভাবিক কিছু আছে। তখন মুস্তাকের মাথায় একটা চিন্তা আসে যে এটা নিশ্চয়ই ওই ডাইনির কাজ হতে পারে। এরকম নানান রকম আজগুবি জিনিস মুস্তাকের মাথায় আসতে থাকে। তখন মুস্তাক মনে মনে ভাবে যে আমি যদি ভয় পাই তাসলিমাও ভয় পেয়ে যাবে, তাই ওকে আগে ওয়াশরুম থেকে নিয়ে আসি, তারপর ভেবেচিন্তে দেখা যাবে। তখন মুস্তাক নিজেকে শান্ত করে বলল যে তোমার টেনশন করা দরকার নেই, তুমি তো ওয়াশরুমে যাবা, চলো তোমাকে আগে ওয়াশরুমে নিয়ে যাই, পরে আমরা এসে দেখছি। পরে তাসলিমা তো ভয়ে ভয়ে ওয়াশরুমে যায়। তারা যে মুহূর্তে ওয়াশরুমের দরজাটা খুলবে, তাদের ওয়াশরুমে যে বালতিটা ছিল, প্রথমে তো তাসলিমার দরজাটা খুলে তাসলিমা দেখে ওয়াশরুমের বালতির মধ্যে সেই মাথাটা। ও চিৎকার করে পিছনে সরে আসে। তখন মুস্তাক বলেছে কি হয়েছে, তখন তাসলিমা বালতির বাথরুমের বালতির দিকে আঙ্গুল দিয়ে দেখাতে থাকে। মুস্তাক সেখানে যায়, যে দেখে কিছুই না। তখন তাসলিমা ওকে বলে যে আমি ওখানে মাথাটা দেখলাম। তখন মুস্তাক বলছে যে তুমি মাথাটা নিয়ে চিন্তা করছো, সেই জন্য ওরকম হচ্ছে। কিন্তু মনে মনে মুস্তাকেরও কিন্তু ভয় লেগেছিল আর কি। তারপরে তাসলিমা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। তাদের মনে কিন্তু ভয় কাটেনি, ভয় সংশয় কোনোটাই কাটেনি, দুশ্চিন্তাও ছিল যে মাথাটা কোথায় গেল তাহলে। তারপরে তারা যখন ঘরে আসলো তখনও তারা একবার টেবিলের দিকে তাকালো, তখনও কোনো মাথা ছিল না সেখানে। এরপর তারা যখন বিছানার কাছে গেল তখন তারা যেটা দেখলো সেটা দেখে তারা সবচেয়ে বেশি ভয় পেয়ে যায়। সেটা হলো মাথাটা তাদের তাদের বিছানার পাশে যে ছোট নাইট টেবিল যেটাকে বলে, ওই জাতীয় একটা ছোট টেবিল ছিল। সেই টেবিলের উপরে তাদের বাঁধাই করা তাদের 3 মেয়ের একটা ছবি ছিল, সেই ফটো ফ্রেমটার উপরে মাথাটা পড়ে আছে।
এটা এটা দেখে তো তারা দুজনেই ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে মুস্তাক যে মাথাটাকে ওই ফটো ফ্রেমের উপর থেকে নিয়ে যেয়ে যেখানে সেটা রাখা ছিল সেখানেই রেখে সেই টেবিলের ওপর রাখে। তখন তাসলিমা ফটো ফ্রেমটা মানে মুছার জন্য, কারণ ফটো ফ্রেমের উপরে মানে ফটো ফ্রেমটা তাড়াতাড়ি হাতে নিয়ে দেখে ফটো ফ্রেমের যে মানে কোথাও কোনো দাগ টাগ কিছুই লাগেনি, কিন্তু তাদের ছোট মেয়ের যে ছবিটা ছিল, তার ছোট মেয়ের বয়স ছিল তখন 5 বছর, সেই ছোট মেয়ের ছবির উপরে এক ফোঁটা রক্ত পড়ে আছে। তাসলিমার কি যেন মনে হলো, তার মানে অন্তরটা নাড়া দিয়ে ওঠে, কাঁটা দিয়ে ওঠে, ভয় পায় যে আমার মেয়ের ছবির ওপর রক্ত কেন পড়ে আছে। সে তাড়াতাড়ি রক্তটাকে পরিষ্কার করলো, কিন্তু রক্তটা মুছলো না, কিন্তু পুরাটা মানে ওই পুরা মেয়ের শরীরের ওপর মানে ছবিটার ওপরে রক্তটা পুরা মানে লেগে গেল আর কি। তাসলিমা এটা দেখে আরও বেশি ভীত হয়ে পড়ে এবং মুস্তাককে বলে যে এটা কেন এরকমটা হলো। মুস্তাক তাকে সান্ত্বনা দিয়ে বলে যে ও সব কিছুই না। তারপরে তারা ছবিটা স্বস্থানে রেখে দেয়। আর মাথাটা মুস্তাক তখন যেহেতু 3টা বেজে গিয়েছিল, মুস্তাক ভাবছে যে আর এই মাথাটাকে বাড়িতে রাখা যাবে না, যেহেতু এটা এইভাবে মুভ করছে বা এরকম অস্বাভাবিক জিনিস অল্প অস্বাভাবিক হলে হচ্ছে তো অস্বাভাবিক জিনিসগুলা। তো মুস্তাক ভাবলো যে এটা তাহলে তার কবরের ওখানে ফিরিয়ে দিই। রাত তো প্রায় শেষ হতে আসলো, তখন 3:30 বেজে গিয়েছে যেহেতু। এরপর মুস্তাক বললো তাসলিমাকে যেটা এখন রেখে আসি। তাসলিমা বললো যে আমি বাড়িতে আমি একা থাকতে পারবো না, আমাকে তুমি নিয়ে চলো, আমিও তোমার সাথে যাবো। ওরা তাই করলো। তাসলিমা মুস্তাক মাথাটাকে সেই ব্যাগের মধ্যে ভরে তারা রওনা হলো। এইবার তারা যখন মানে দুজন যখন রওনা হলো, তখন মুস্তাক যখন যাচ্ছে, তখন মুস্তাক মানে একটা মাথা যদি ব্যাগের মধ্যে থাকে যে এরকম ওজন হয়, মুস্তাক তার চেয়ে কিছুটা ভারী ফিল করছে ব্যাগটা। এখন মুস্তাক হচ্ছে কি ব্যাপার, ব্যাগটা তো আস্তে আস্তে ভারী হয়ে আসছে কেন, আমি যেটুকু ভার নিয়ে এসেছিলাম তার চেয়ে বেশি মনে হচ্ছে। তাসলিমাকে ব্যাগের মধ্যে অন্য কিছু ভরলো নাকি? তাই সেটা দেখার জন্য সে তাসলিমাকে বললো যে তাসলিমা একটু দাঁড়াও তো, আমি একটু দেখি ব্যাগে মাথাটা ঠিকঠাক আছে কিনা। পরে ও যখন মাথাটা দেখার জন্য ব্যাগের মধ্যে কি আছে সেই জিনিসটা মানে এত ভার মনে হচ্ছে কেন সেটা জানার জন্য সে যখন মানে ব্যাগটা নিচে রেখে ওপেন করলো, তখন সে পুরো ভয় পেয়ে যায় এবং সে ভয়ে হালকা একটা চিৎকার করে পিছনে সরে যায়। কারণ মুস্তাক বলেছিল যে সে যখন ব্যাগটা ওপেন করলো তখন সে দেখে যে ব্যাগে মাথাটার জায়গাতে তার ছোট মেয়ের শরীরটা দেখে সে ব্যাগের মধ্যে। সেটা দেখে একটা বাবা স্বাভাবিকভাবেই তার মেয়েকে এরকম অবস্থায় দেখে বা এরকম মুহূর্তে দেখে ভয় পেয়ে যাবে, এটাই স্বাভাবিক। সে ভয় পেয়ে যায় এবং কিছুটা পিছনে সরে আসে। কিন্তু তাসলিমা তখন তাকে এই অবস্থা দেখে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তখন মুস্তাক ভাবে যে তাসলিমাকে এই কথা যদি বলা হয় তাহলে ও ভয় পেয়ে যাবে, সেই জন্য ও আর কিছু বলেনি। তখন বলছে কিছু না, ওই এমনি আর কি, চলো তুমি, আমরা সামনের দিকে যেতে থাকি। ওরা এগিয়ে যেতে থাকলো। যখন ওরা কবরের কাছে চলে গেল তখন দেখে যে মুস্তাক কিন্তু কবর মানে যখন সে মাথাটা নিয়ে আসে তখন সে কবরের যে মাটিগুলা ছিল সেগুলা মানে যে এলোমেলোভাবেই আর কি, কিন্তু সে কবরের মধ্যে মাটিগুলা দিয়ে আসে। কিন্তু যখন সে ওখানে মাথাটা রেখে আসার জন্য যায় তখন দেখে যে কবরের মাটিগুলো সেগুলা মানে আর কবরের ভিতরে নেয়, সেগুলো আশপাশে ছড়ানো ছিটানোভাবে আছে। মানে কেউ যদি কবরের ওখানে যায় তাহলে সরাসরি লাশটাকে দেখতে পারবে। মুস্তাক তাড়াতাড়ি সেখানে যায়। যাওয়ার পরে সে মানে দেখে যে লাশটা সেই জায়গাতে নাই। তখন ও আর তাসলিমা ওরা তো দুজনেই ভয় পেয়ে যায় যে তাহলে লাশটা কোথায় গেল, আমরা তো এখানেই দেখলাম যে সেটা ছিল, তাহলে এখন সেটা নাই। মানে মুস্তাক তো বললো যে আমি তো লাশ তো বের করে নিই, আমি শুধু মাথাটা কবরের মধ্যে নেমে মাথাটা কেটেছি, এখন তাহলে লাশটা উধাও হয়ে গেল কিভাবে, অন্য কেউ এসে কি বের করে নিয়ে গেল নাকি, তারা নানা রকম চিন্তা ভাবনা করতে থাকে। কবরের সামনে দাঁড়িয়ে তারা যখন লাশটি দেখলো না তখন তারা দুজনেই তো অনেক ভীত হয়ে উঠলো, কারণ এটা তো একেবারেই অস্বাভাবিক একটা জিনিস। যাই হোক, ওর পাগলের যে স্থানে যে কবরটা ছিল তার
অপোজিট সাইডে ছিল হচ্ছে মানে মুস্তাকেরা যে পাশে দাঁড়িয়ে ছিল তার অপোজিট সাইডে ছিল কিছু বাঁশের ঝাড়, এবং বাঁশের ঝাড়টা ক্রস করলেই সেখান থেকে মানে একটা ছোটোখাটো একটা জঙ্গল টাইপের মানে জঙ্গল শুরু হয় আর কি। আর মুস্তাকেরা যে পাশে দাঁড়িয়েছিল সে পাশে একটা বিশাল বড় বট গাছ আছে। এইটাই ছিল ওই জায়গার লোকেশন। আর এমনিতে তো আকাশে মানে যেহেতু বর্ষাকাল তো এই মুহূর্তে আকাশে হালকা বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুতের আলো আঁধারি চলছিল আর কি। আর তার মধ্যে তারা শুনতে পায় যে খুব মৃদু শব্দে গোঙানির আওয়াজ। এই গোঙানির আওয়াজটা তারা দুজনেই শুনতে পায়, এবং শুনতে যে পায় তারা একে অপরের দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে। যাই হোক, তারা বেশ কিছুক্ষণ এভাবে মানে খুঁজতে থাকে যে শব্দটা আসলে আসছে কোথা থেকে। এরপর আস্তে আস্তে শব্দটা বাড়তে থাকে, এবং একটা পর্যায়ে শব্দগুলা তারা বুঝতে পারছে যে শব্দটা তাদের দিকে এগিয়ে আসছে। সেই সাথে তারা আরেকটা শব্দ শুনতে পায় যে বাঁশের ঝাড় থেকে যদি কেউ এগিয়ে আসে বা কেউ হেঁটে হেঁটে আসে তখন যে এমন একটা খসখস একটা শব্দ আসে, ওইরকম কিছু শব্দ ওরা দুজনেই শুনতে পাচ্ছে। তারা ওই বাঁশের দিকে তাকিয়ে দেখে যে তিনটা অবয়ব আর কি, বা তিনটা জিনিস মানুষের আকৃতির, কিন্তু তাদের কারণ মাথা ছিল না। এরকম তিনটা জিনিস সাদা কাপড়ে মোড়ানো জিনিস তাদের দিকে এগিয়ে আসছে, এবং ওরা এগিয়ে এসে মুস্তাকেরা যে পাশে কবরের যে পাশে দাঁড়িয়ে আছে ঠিক তার অপোজিট পাশে ওই তিনটা জিনিস এসে দাঁড়ালো। এবং বিদ্যুতের আলো আধারিতে, বিদ্যুৎ চমকানোর আলো আধারিতে বোঝা যাচ্ছিল যে তাদের যে ধরের যে অঞ্চলটা ছিল সেখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটা থেকে তারা দুজনে ভয় পেয়ে যায় এবং তারা আস্তে আস্তে পিছনের দিকে সরে আসতে থাকে। তারা মানে মুস্তাক তো বলছিল যে তার মনে হয়েছিল যে এটাই হয়তো তাদের শেষ দিন, তারা হয়তো আর তাদের 3 সন্তান কন্যা সন্তানদেরকে আর দেখতে পারবে না। যাই হোক, ওরা পিছিয়ে আস্তে আস্তে মুস্তাক কিছু একটা মানে কোনো একটা শরীরের সাথে মুস্তাক ধাক্কা খায়, এবং ধাক্কা খাওয়ার পর তো ওর ভাষ্য মতে যে ওর আত্মাই বেরিয়ে গিয়েছিল যে কি হলো না হলো এটা ভেবে। যাই হোক, মুস্তাক অনেক ভয় পাওয়া অবস্থাতে ও ঘাড় ঘুরিয়ে দেখে যে তাদের এলাকার যে মসজিদের যে হুজুর ছিলেন সেই হুজুর দাঁড়িয়ে আছে তার পিছনে। সেটা দেখে উনি খানিকটা স্বস্তি বোধ করলেন এবং উনি ঝাঁপিয়ে পড়লেন হুজুরের পায়ের কাছে, এবং সেই সাথে তাসলিমা হুজুরের পায়ের কাছে ঝাঁপিয়ে পড়ে তারা দুজনেই কান্না করতে করতে বলছে যে হুজুর, আমরা মস্ত বড় ভুল করে ফেলেছি। তারপরে হুজুর তাদেরকে শান্ত করার পর বললো যে বলো কি হয়েছে। তখন তারা হুজুরকে সব কথা খুলে বলে শুরু থেকেই। তখন হুজুর বলে যে এইসব জিনিসে, এসব বুজরুকিতে বিশ্বাস করে তোমরা অনেক বড় ভুল কাজ করেছো। এখন এর ক্ষমা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবেন না। তো আপাতত এখন তাহলে মাথাটাকে কবরের মধ্যে রেখে মানে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করতে হবে, তারপর দেখা যাবে কি করা যায়। হুজুর এরকম পরামর্শ দিলে মুস্তাক হুজুরকে বলে যে কিন্তু হুজুর, আপনাকে তো আমরা বললাম যে আমরা এখানে আসার পর কবরে কোনো লাশ দেখিনি, তাহলে আমরা কিভাবে কি করব? লাশটা মানে মাথাটা তো আমাদের কাছে আছে, কিন্তু শরীরটা পাবো কোথায়? তখন হুজুর বললেন যে চলো তো আগে দেখি। তারপর মুস্তাক আর হুজুর যখন একটু সামনের দিকে এগিয়ে গেল কবরের একদম কাছাকাছি, তখন মুস্তাক অবাক হয়ে গেল, কারণ মাথাহীন দেহটা তখনও কবরের মধ্যেই রয়েছে। যেভাবে মুস্তাক মানে যে অবস্থাতে তাকে প্রথম মানে তার থেকে গলাটা কেটে নিয়ে গিয়েছিল তখন যেরকম অবস্থায় ছিল, এখনও সেই রকম অবস্থায় দেখে মুস্তাক পুরো অবাক হয়ে যায়। এরপর হুজুর বলল যে কোথায়? শরীর তো এখানেই আছে। তারপর মুস্তাক বেশ আমতা করে বলে যে কিন্তু হুজুর, আমরা তো দুজনেই দেখলাম যে এখানে মাথা ছিল না, দেহটা ছিল না, শুধু মানে কবরের জায়গাটা ফাঁকা ছিল। তখন হুজুর বলল যে কিছু হয়নি, ওসব কিছু না, তোমরা মাথাটা এখন কবরের মধ্যে রেখে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করো।
হুজুরের কথা মতো মুস্তাক তাই করে। ব্যাগ থেকে মাথাটা কবরের মধ্যে রেখে ওই ধরের ওই জায়গাটাতে রেখে পরে তারা কবর দিয়ে দেয়। হুজুর অবশ্য কিছু দোয়া দুরুজ পড়েন। পড়ার পর হুজুর তাদেরকে বলেন, এবার তোমরা বাড়ি চলে যাও আর আল্লাহর কাছে ক্ষমা চাও। দেখো আল্লাহ তোমাদেরকে ক্ষমা অবশ্যই করে দিবেন, কিন্তু ভবিষ্যতে এরকম ভুল তোমরা আর করো না। এই কথা বলে তারা বিদায় নিল। এরপর বাড়িতে আসার পর কিছুদিন তারা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতো, যেরকম ঘরের মধ্যে কেউ হাঁটা চলা করছে বা গলা কাটা মানুষ তাদের ঘরের মধ্যে তারা ওয়াশরুমে বা রান্নাঘরে দেখতে পাচ্ছে। এটা শুধু মুস্তাক আর তার ওয়াইফই দেখতো, এছাড়া আর তার যে বাড়িতে যে 3 বাচ্চা থাকতো তারা এইসব জিনিস দেখতে পেত না আর কি। ভয়টা একমাত্র তার বাবা আর মায়ের মুস্তাক এবং তার ওয়াইফের মধ্যেই ছিল। এরপর এই ঘটনার প্রায় 1-1.5 মাস পর একদিন মুস্তাকের যে ছোট মেয়ে, সে খেলতে বেরিয়েছে দুপুরের দিকে। সন্ধ্যা হয়ে গেল, মেয়ে বাসায় আসে না। এদিকে বাবা মা তো চিন্তায় শেষ। এরপর যখন রাত 8টা বাজে তখনও যখন মেয়ে ফিরল না, তখন তো তারা আশপাশ সব জায়গা লোকজন জড়ো করে মেয়েকে খুঁজতে বের হয়। খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যায়নি। যখন পরে তারা লোকাল থানায় যায়, লোকাল থানায় যাওয়ার পর তারা ডায়েরি করে, মিসিং ডায়েরি করে। তারপর পুলিশ নানা রকম খোঁজ খবর চালিয়েও খুঁজে পায়নি। মিসিং ডায়েরি করার প্রায় 15 থেকে 16 দিন পর ওদের পাশে যে একটা বিল ছিল, ওই বিল না নদী, সম্ভবত নদী ছিল, নদীতে একটা মাথা ভাসতে নদীর পাশে কাপড় ধোয়ার সময় কিছু মহিলা একটা চুল ভর্তি একটা মাথা দেখতে পায়। তারপর তারা আশপাশের লোকজনকে জানালে লোকজন সেই পুলিশকে খবর দেয়। তারপর পুলিশ কী করে, ওই মাথাটিকে ওখান থেকে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে আসার পর যখন তারা মিসিং বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন যারা মিসিং আছে তাদের সাথে যখন ম্যাচ করে, তখন দেখে যে ওই মুস্তাকের ওই ছোট মেয়ের সাথে ম্যাচ হয় আর কি। তখন মুস্তাক জানতে পারে যে হ্যাঁ, তার মেয়ে মৃত, কিন্তু মেয়ের মাথাটাই শুধু পাই, কিন্তু মেয়ের বডি পাওয়া যায়নি। আর এই যে এটা খুনটা কিভাবে হলো, কে করলো, এখন পর্যন্ত এর কোনো কুল কিনারা ওরা খুঁজে পায়নি। তাই এটা একটা ব্লাইন্ড কেস হিসেবে অনেক দিন এখন একটা ব্লাইন্ড কেস হিসেবে আর কি পড়ে আছে। এক্স্যাক্টলি যদি জায়গাটা জানা যেত তাহলে হয়তো আরও ভালো লাগতো শুনতে, কিন্তু আনফর্চুনেটলি আমার নিজেরই এটা কোথায় ঘটেছে এটা আমার নিজেরই জানা নেই, তাই আমি আপনাদেরকে জানাতে পারলাম না। তো মুস্তাক যখন আমার প্রতিবেশীর সাথে এই গল্পটি শেয়ার করে, তখন তার লাস্ট কথা এটাই ছিল যে আমি হয়তো ভুল করে ওই পাগলের দেহ থেকে মাথা কেটে নিয়ে এসেছিলাম। এক কুসংস্কারে কুসংস্কারে বিশ্বাস করে এক পাগলের মাথা কেটে নিয়ে এসেছিলাম, বিধায় এখন আমাকে এই অন্যায়ের শাস্তি আমাকে আমার মেয়ের জীবন দিয়ে দিতে হলো। তো এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, এবং আমার স্টোরি যদি আপনারা শুনতে চান তাহলে তো অবশ্যই জানাবেন। এবং এরপর যদি আমি ভালো কোনো স্টোরি পাই তাহলে আশা করব এই ভুল ত্রুটিগুলো নেক্সটে আর হবে না। সবাই ভালো থাকবেন।
শুনে আসলাম জনপ্রিয় স্টোরি টেলার রিমঝিম খানের ঘটনাটি আপনার কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আপনি জানাতে পারেন আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে, ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজের কমেন্ট বক্সে। আপনি আমাদের ফেসবুক পেজে লাইক সাথে থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/bhuterbaড়ি.tamim এবং ফেসবুক গ্রুপের ঠিকানা facebook.com/group/bhuterbaড়ি। এখানে আপনি আপনার অনুভূতিগুলো শেয়ার করতে পারেন, আপনি কমেন্ট করতে পারেন, সে কমেন্টগুলো ভূতের বাড়িতে পড়া হবে ইনশাল্লাহ। এছাড়াও এখানে অনেক ভৌতিক ঘটনা আমাদের মডারেটররা, আমাদের মেম্বার্সরা আপলোড দেয়, সেখানে আপনি যদি চান সেখানে আপনি ঘটনা পড়তে পারবেন। এবং আপনার ঘটনা যদি শেয়ার করতে চান ভূতের বাড়িতে, তাহলে আমাকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbaড়ি10@gmail.com, which is BHOOTBARI10@gmail.com। এখানে আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে শেয়ার করতে পারেন আমাকে। এখন আমরা চলে যাব আমাদের সর্বশেষ ঘটনা সাদিয়া জাহানের ঘটনায়। তিনি রাজশাহীর টিকাপাড়া থেকে ঘটনাটি শেয়ার করেছেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি তার ঘটনাটি শুনে আসি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। এখন যার ঘটনাটি পড়ব তিনি হলেন সাদিয়া জাহান। তিনি রাজশাহী থেকে একটি ছোট ঘটনা শেয়ার করেছেন। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। আমি সাদিয়া, বাড়ি রাজশাহীর টিকাপাড়ায়। ঘটনাটি আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি। যাই হোক, শুরু করা যাক। ঈদগাহ মাঠের সাথেই একে বেঁকে নদী বয়ে গেছে। মাঠটি বেশ বড়। তারপরে আরো বড় করার উদ্যোগ নিয়েছে গ্রামের চেয়ারম্যান। আজ থেকে প্রায় 8 বছর আগে সেই আঁকাবাঁকা নদী থেকে বালি তুলে ঈদগাহ মাঠটি আরো বড় করেছে। যেখান থেকে বালি তুলেছে সেখানে তৈরি হয়েছে বিশাল গহীন। আর নদীর পাশে ছিল একটি শ্মশান। হিন্দুদের মরা পোড়ানো হতো এই জায়গায়। কয়েক বছর আগের ঘটনা বলছি। আমি থাকি শহরে, তো কোনো এক কারণে বাবা মার সাথে দেখা করতে আমি বাড়িতে আসি। আমার কাকার ছেলে বলল, চলো বাজার থেকে ঘুরে আসি, অনেকদিন বাজারে যাওয়া হয় না। আমি তার কথা শুনে বললাম, আমি তো একটু ভীতু, আমি তাড়াতাড়ি চলে আসব। তারপরে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজারে ঘোরাফেরা করতে করতে এশার আজান দিয়ে দিয়েছে। তারপরেও ঘুরছি। গ্রামের বাড়িতে এশার আজান দিলে এমনিতেই সবাই ঘুমিয়ে পড়ে। তারপরে প্রায় 9টা বেজে গিয়েছে। এরপর আমি আবিরকে বললাম, চল না ভাই, আজকে যাই, আজকে আর থাকবো না, এশার আজান দিয়ে দিয়েছে। পথ আগানোর জন্য রাস্তা দিয়ে না যেয়ে ক্ষেত দিয়ে যাওয়ার চিন্তা করলাম, কারণ পথ দিয়ে যেতে অনেক সময় লাগবে। যাচ্ছি তো টিপ টিপ করে পা এগোচ্ছে। আবিরের হাত ধরেই হাঁটছি। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমার সামনে একটি বিড়াল ডাকছে, বাচ্চা বিড়াল। আমার তো গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে। আবিকে বললাম, এখানে এত রাতে কিভাবে বেড়াল আসবে? এটি একটি ধান ক্ষেত, এখানে এত রাতে বেড়াল আসার কথা না। সে আমাকে বলল চুপ থাকতে। এইভাবেই আমি পথে এগোতে লাগলাম। কিছু পথ না এগোতেই লক্ষ্য করলাম সাদা পোশাক পরা, পরনে কে যেন চাষের জমি গুঁড়ো করছে এবং অনেক শব্দ করছে। আমি আবিরকে বললাম, কে রে ওখানে এত রাতে খেতে সে কি করে? আবিরও তখন ভয় পেয়ে গিয়েছিল, কোনো কথা বলছিল না, চুপচাপ যাচ্ছি। আরো কিছুক্ষণ সময় হাঁটার পর কিছু দূরে লক্ষ্য করলাম সামনে কে যেন সাদা কাপড় পরে শুয়ে আছে। সেখানেই থমকে দাঁড়ালাম। আবির বলল, কি হলো, দাঁড়ালি কেন? বললাম, কে যেন শুয়ে আছে। আবির বলে, কোথায়? কেউ নেই তো। চল, তোর মনে হয় মনের ভুল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার সামনে একটু দূরে কে যেন সাদা কাপড় পরায় শুয়ে আছে। হঠাৎ করেই সাদা কাপড় পরা শুয়ে থাকা লাশটি দাঁড়িয়ে গেল এবং দাঁড়িয়ে আমাদের সামনে এগিয়ে আসে। আর আমি এক চিৎকার দিয়ে জমিনে লুটিয়ে পড়ি। কিন্তু আবির ছিল শক্ত, সে জ্ঞান হারায়নি। তারপরে আমার আর কিছু মনে নেই। প্রায় 1 মাস অসুস্থ ছিলাম আমি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। যখন অসুখ সেরে উঠলাম আর আবিরের কাছ থেকে জানতে চাইলাম কি হয়েছিল সেদিন রাতে, আমি সাদা কাপড় পরা লোকটিকে দেখলাম, সে কোথায় গেল, আমি পড়ে যাওয়ার পর কি হলো, এগুলো তার কাছ থেকে জানতে চাইলাম। আমি সেদিন যা শুনলাম সেগুলো শুনে আরো ভয় পাই। পরে ধীরে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠি।
এই ছিল আমার ঘটনা। আশা করি ভূতের বাড়ির কোনো এক এপিসোডে আমার ঘটনাটি শেয়ার হবে। সাদিয়া জাহান, টিকাপাড়া, রাজশাহী। আপনার ঘটনাটি শেয়ার করতে আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে ইমেল করুন bhuterbaari10@gmail.com, which is bhuotbari10@gmail.com। এই ঠিকানায় আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমরা শুনে আসলাম ভয়ঙ্কর ঘটনাগুলো। আপনি যদি চান আমার ঘটনাগুলো শ্রোতারা শুনুক, তাহলে আপনাকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbaari10@gmail.com, which is bhuotbari10@gmail.com। এখানে আপনি লিখে অথবা রেকর্ড করে আপনার ঘটনাটি শেয়ার করতে পারেন। আপনি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে ভূতের বাড়ি নামক একটি ভৌতিক ঘটনার শো প্রতি শনিবার রাত 10টায় ভূতের বাড়ি ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার হয়। এবং আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/bhuterbaari.tamim এবং ফেসবুক গ্রুপের ঠিকানা facebook.com/groups/bhuterbaari। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূতের বাড়ির পাশে থাকবেন, করোনাকালে বাসায় থাকবেন এবং ভয়ের জন্য প্রস্তুত থাকবেন। এই প্রত্যাশায় আমি তামিম জারিফ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী 30তম এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।